আজকের আমি কথা বলবো পোস্ট স্ট্রোক মেমোরি লস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। মানে স্ট্রোকের ফলে স্মৃতি কিভাবে নষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে এবং কিভাবে আমরা তা ম্যানেজ করতে পারি। ডাক্তারি ভাষায় একটা অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া হয় এবং আরেকটা রেট্রোগ্রেড অ্যামনেশিয়া হয়। অ্যান্টেরোগ্রেডে কি হয় না, নতুন করে পেশেন্টের ইনফরমেশন রিটেন করতে বা গ্যাদার করতে পারে না, আর রেট্রোগ্রেডে পুরনো স্মৃতিগুলো লোপ পায়। আবার সাইকোলজিক্যাল টার্মে একটা শর্ট টার্ম মেমোরি লস হয়, মানে রিসেন্ট টাইমের কিছু শর্ট মেমোরি পেশেন্ট ভুলে গিয়ে থাকে। আবার লং টার্ম মেমোরি লস মানে যেগুলো কোনো বহু পূর্বের কোনো বড় ঘটনা পেশেন্ট সম্পূর্ণ ভুলে যেতেও পারে, সেটা লং টার্ম মেমোরি লস। এরপর থাকে ইমিডিয়েট মেমোরি লস, মানে যে কাজটা এক্ষুনি করলাম বা যে নামটা এক্ষুনি শুনলাম সেটা পেশেন্ট ভুলে যায়। এগুলো স্ট্রোকের পর খুব কমন। তাই এর যে বেসিক ম্যানেজমেন্ট প্রোটোকলটা থাকে, প্রথমেই কিছু মেমোরি লিস্ট বা চেক লিস্ট তৈরি করতে হবে। মানে পেশেন্ট যেগুলো ভুলে যাচ্ছে সেইগুলোর একটা লিস্ট করা এবং একটা একটা কাজ করবার পর সেইগুলোকে টিক আউট করে দেওয়া। নেক্সট, যে অবজেক্টগুলো চিনতে পারছে না বা যে মানুষকে চিনতে পারছে না সেটাতে বারবার পেশেন্টকে এক্সপোজ করা এবং জোরে জোরে সেই নামগুলো বলা বা পেশেন্টকে দিয়ে বলানো যেতে পারে। তাছাড়া পেশেন্টকে বিভিন্ন পাজল দেওয়া যেতে পারে, তার জন্য ডেইলি অ্যাক্টিভিটি প্ল্যানিং তৈরি করা যেতে পারে, পেশেন্টের প্রয়োজনীয় জিনিসগুলো কালার দিয়ে লেবেলিং করে দেওয়া যেতে পারে যাতে সে সেগুলো দেখেই জিনিসটা রিকল করতে পারে। এরপরে অনেক সময় PQRST একটা রেজিম থাকে, সেই থেরাপিটাও রিকলিংয়ের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল হয়ে থাকে। তাছাড়া অনেক সময় পেশেন্টকে একটা ইনসিডেন্ট, একটা স্টোরি বলে দেওয়া হয় এবং তারপর পেশেন্ট সেগুলো শুনে নেয় আর সেখান থেকে কিছু স্যালিয়েন্ট কোয়েশ্চেন বা স্যালিয়েন্ট বিষয়ের উপরে পেশেন্টকে জিজ্ঞাসা করা হয়, যার উত্তরটা পেশেন্ট করবার চেষ্টা করে। এইগুলোর মাধ্যমে পেশেন্টের মেমোরি অনেকটাই বাড়ানো যেতে পারে। নমস্কার।